এখন আমরা যে টপিকটা নিয়ে বলবো সেই টপিকটা হলো কমন কমিউনিকেশন ফরম্যাটস বা সিসিএফ। 1978 সালের এপ্রিল মাসে ইউনেস্কো পিজিআই অর্থাৎ ইউনেস্কো জেনারেল ইনফরমেশন প্রোগ্রাম গ্রন্থপঞ্জি বিনিময় বিন্যাসের ওপর একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের পৃষ্ঠপোষকতা করে, যা সিসিলির টাওরমিনায় অনুষ্ঠিত হয়। ইউএনআইবিআইডি অর্থাৎ ইউনিএসআইএসটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন কর্তৃক আন্তর্জাতিক বৈজ্ঞানিক ইউনিয়নের অ্যাবস্ট্রাক্টিং বোর্ড আইএফএলএ বা ইফলা এবং আইএসওর সহযোগিতায় এটি আয়োজন করা হয়। বিদ্যমান গ্রন্থপঞ্জি বিনিময় বিন্যাসের মধ্যে সর্বাধিক সামঞ্জস্যতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং সম্ভাব্যতা অধ্যয়নের জন্য এই সিম্পোজিয়ামটির আহ্বান করা হয়েছিল। এই সিম্পোজিয়ামের পরপরই ইউনেস্কো পিজিআই একটি সাধারণ যোগাযোগ বিন্যাস প্রতিষ্ঠার জন্য একটি অ্যাডহক গ্রুপ গঠন করে এবং পরবর্তীকালে এরা একটি ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য ইনফরমেশন এবং বিশেষ করে বইয়ের যে তথ্য শেয়ার করার জন্য এরা একটি ফরম্যাটের কে প্রণয়ন করে। সেই ফরম্যাটের নামই হলো সিসিএফ বা কমন কমিউনিকেশন ফরম্যাট। তো এই ফরম্যাটের যে গঠন সেটা সম্পর্কে আমি আলোচনা এখন করব। সিসিএফ এর রেকর্ডে 4টি প্রধান অংশ থাকে। প্রথম অংশটি হচ্ছে রেকর্ড লেভেল। এটি একটি ফিক্সড লেংথ বা নির্দিষ্ট দৈর্ঘ্যের 24টি অক্ষর নিয়ে তৈরি। পরবর্তী অংশটি হলো ডাইরেক্টরি, যেটা ভেরিয়েবল লেন্থ বা পরিবর্তনশীল দৈর্ঘ্য বিশিষ্ট। ডেটা ফিল্ড এবং রেকর্ড বিভাজক বা রেকর্ড সেপারেটর, এটা নির্দিষ্ট একটা লেটার বা একটা অক্ষর দিয়ে তৈরি হয়। তো প্রথমেই আমি রেকর্ড লেভেল, যেটা 24টা অক্ষর দিয়ে তৈরি, সেটার বিবরণের দিকে চলে যাচ্ছি। প্রতিটি সিসিএফ রেকর্ড লেভেলে 24টি অক্ষরের একটি নির্দিষ্ট লেভেল দিয়ে শুরু হয়। তার মধ্যে প্রথম যে 5টি ক্যারেক্টার, মানে ক্যারেক্টার পজিশন 0 থেকে 4, টোটাল 5টি ক্যারেক্টার রয়েছে এখানে। এটি ব্যবহার করা হয় রেকর্ডের দৈর্ঘ্যের মধ্যে লেবেল, ডিরেক্টরি, ডেটা ক্ষেত্র এবং রেকর্ড বিভাজক অন্তর্ভুক্ত থাকে এবং এই সংখ্যাটা 0 থেকে 99999 পর্যন্ত হতে পারে। এবার পঞ্চম ক্যারেক্টার, এখানে একটি ক্যারেক্টার ইউজ করা হয়, এটাকে বলা হয় রেকর্ড স্ট্যাটাস। সিসিএফ ম্যানুয়াল থেকে রেকর্ড স্ট্যাটাস কোডের তালিকা নেওয়া হয় এবং এখানে একটি কোড ব্যবহার করা হয়। ষষ্ঠ ক্যারেক্টারটি ফাঁকা রাখা হয়। সপ্তম ক্যারেক্টারটি হলো গ্রন্থপঞ্জি স্তর বা বিবলিওগ্রাফিক লেভেল। এইখানে নির্দিষ্ট কতগুলো কোড ইউজ করা হয় যেটা সিসিএফ ম্যানুয়ালে থেকে নেওয়া হয়। অষ্টম এবং নবম ক্যারেক্টারটি ফাঁকা থাকে। দশম ক্যারেক্টারটি হলো সূচকের দৈর্ঘ্য বা ইন্ডিকেটর লেন্থ। এটার সূচকের দৈর্ঘ্য ঠিক করতে ব্যবহার করা হয়। এরপর আসে হচ্ছে 11, মানে 11তম ক্যারেক্টার। এটি একটি ক্যারেক্টার নিয়ে তৈরি। একে বলা হয় সাবফিল্ড আইডেন্টিফায়ার লেন্থ, যেটা #A, #B বা #C, D ইত্যাদি দিয়ে ডিনোট করা হয়। এরপর আসে হচ্ছে দ্বাদশ থেকে ষষ্ঠদশ পর্যন্ত 12 to 16th ক্যারেক্টার। এটাকে বলা হয় বেস অ্যাড্রেস অফ ডেটা বা ডেটার ভিত্তি ঠিকানা। এখানে রেকর্ডের মধ্যে সেই অবস্থানটি বোঝায় যেখানে প্রথম ডেটা ক্ষেত্রটি শুরু হয়েছিল।
এবার 17 থেকে 19 ক্যারেক্টার, এটা হচ্ছে 3টে ক্যারেক্টার নিয়ে তৈরি। এটা একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, এখানে কোনো ইনফরমেশন দেওয়া হয় না। 28th বা বিংশতম যে ক্যারেক্টারটি, সেটা হচ্ছে একটি ক্যারেক্টার নিয়ে তৈরি। প্রতিটি ডাইরেক্টরি এন্ট্রিতে যে ডেটা ফিল্ড থাকে সেখানে 4টি অক্ষর ব্যবহার করা হলে এখানে ডেটা ফিল্ড 9999 পর্যন্ত দীর্ঘ হতে পারে। যদি সেইটা হয় তাহলেই একমাত্র এই ক্যারেক্টারটিতে একটি ইনফরমেশন দেওয়া, নইলে দেওয়া হয় না। 21তম ক্যারেক্টার, এখানে প্রতিটি ডাইরেক্টরি এন্ট্রিতে যে শুরুর যে অক্ষর অবস্থান, এটার দৈর্ঘ্য আমরা সাধারণত 5 ব্যবহার করি, কারণ 10,000তম অবস্থান পেতে আমাদের 5টি অক্ষরের প্রয়োজন। যদি এই ডিরেক্টরির লেন্থ, যদি দৈর্ঘ্য যদি 10,000খানা ক্যারেক্টারের ওপর চলে যায়, তখনই একমাত্র আমরা এই 21 নম্বর ক্যারেক্টারটি ইউজ করি। 22 নম্বর ক্যারেক্টার, প্রতি ডাইরেক্টরি এন্ট্রি বাস্তবায়ন সংজ্ঞায়িত বিভাগের দৈর্ঘ্য সাধারণত এই ফিল্ডটি সাধারণত ব্যবহার করা হয় না, এবং 23তম যে অক্ষরটি সেটা ফাঁকা থাকে। এবং এর যে ক্যারেক্টার পজিশন 24th থেকে 26 এখান থেকে শুরু হয়ে যায় যে ডিরেক্টরি এন্ট্রি। তাহলে 24 থেকে 26 এই 3টি ক্যারেক্টার এটা ট্যাগের জন্য ইউজ হয়। আমরা 0 থেকে 999 পর্যন্ত অনেক ট্যাগ ইউজ করতে পারি, এবং এই ট্যাগের মধ্যেই আমরা যে কোনো বইয়ের যে গ্রন্থগত যে তথ্য, এই সমস্ত ইনফরমেশনগুলি এই ট্যাগের মধ্যে আমরা নিয়ে আসি। 27 থেকে 30তম যে ক্যারেক্টার, এখানে 4টি ক্যারেক্টার রয়েছে। এটা নির্দেশ করে ডেটা ফিল্ডের দৈর্ঘ্য। এটা একটা 4 অঙ্কের সংখ্যা নির্দেশ করে, যেখানে ডেটা ফিল্ড কতগুলি অক্ষর দখল করে আছে, যার মধ্যে সূচক এবং ডেটা ফিল্ড বিভাজক অন্তর্ভুক্ত থাকে। তবে যদি এই ডেটা ফিল্ডটি রেকর্ডের শেষ ক্ষেত্র হয়, তবে রেকর্ড বিভাজক বা রেকর্ড সেপারেটর কোডটিকে বাদ দেওয়া হয়। এরপর হচ্ছে 31 থেকে 35তম ক্যারেক্টার, এখানে 5টি ক্যারেক্টার রয়েছে। এটা হচ্ছে প্রারম্ভিক অক্ষর অবস্থান। এটি ডেটার বেস ঠিকানার সাপেক্ষে পরবর্তী ডেটা ক্ষেত্রের প্রথম অক্ষরের অবস্থানকে জানিয়ে দেয়। এবার 36তম ক্যারেক্টার, এটাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট আইডেন্টিফায়ার। এটা 0 থেকে 9 অথবা A থেকে Z পর্যন্ত এখান থেকে বেছে নেওয়া হয়, এবং এই ডেটা ফিল্ডটিকে নির্দিষ্ট সেগমেন্টের সদস্য হিসাবে চিহ্নিত করা হয়। খুব প্রয়োজন ছাড়া এই ক্যারেক্টারটিকে ব্যবহার করা হয় না। এবার 37তম ক্যারেক্টার, এটাকে বলা হয় হচ্ছে অকারেন্স আইডেন্টিফায়ার। 0 থেকে 9 অথবা A to Z থেকে বেছে নেওয়া হয়, এবং যা একই রেকর্ডের মধ্যে একটি ট্যাগ বহনকারী ডেটা ফিল্ডে একাধিকবার অবস্থান করলে সেটিকে পৃথক করে। এটাও খুব একটা ব্যবহার করা হয় না। খুব স্পেশাল যদি রেকর্ড থাকে যেখানে ডাইরেক্টরিতে অনেক বেশি ফিল্ড ব্যবহার করা হয়, তখনই একমাত্র এই 37তম ক্যারেক্টারটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসে হচ্ছে ডেটা ফিল্ড ও রেকর্ড সেপারেটর। এটা হচ্ছে 38 থেকে 39তম ক্যারেক্টারের পজিশন। এখানে 2টি ক্যারেক্টার রয়েছে। এটা ইন্ডিকেটরের জন্য ব্যবহার করা হয়। আর 40 থেকে 41 এই 2টি ক্যারেক্টার সাবফিল্ডের কে নির্দেশ করে। এর পরবর্তীকালে যে অন্যান্য যদি সাবফিল্ড থাকে, সেটা এর পরে দেওয়া হয়। যখন সাবফিল্ড দেওয়া হয়ে যায়, তখন একটা ফিল্ড সেপারেটর দিয়ে দেওয়া হয়, এবং সেখানে একটা মাত্র ক্যারেক্টার থাকে। এখানে আমি যে চিত্রটি দিয়েছি সেটা হচ্ছে, যদি সাবফিল্ড একটাই থাকে, তাহলে এইটা হচ্ছে তার টোটাল স্ট্রাকচার। এখানে ইন্ডিকেটরের জন্য 2টি ক্যারেক্টার রয়েছে, সাবফিল্ড আইডেন্টিফায়ারের জন্য 2টি ক্যারেক্টার রয়েছে। এরপর সাবফিল্ডগুলিকে দেওয়া হয়। এবার এরপরে থাকে হচ্ছে ফিল্ড সেপারেটর, এটার জন্য একটা ক্যারেক্টারকে দেওয়া হয়ে থাকে। যদি রেকর্ডের মধ্যে 2টো সাবফিল্ড থাকে, তাহলে আমাকে এই 2টো সাবফিল্ডকে নির্দিষ্ট করার জন্য 2টো সাবফিল্ড আইডেন্টিফায়ার লাগবে, এবং ফিল্ড সেপারেটর দিয়ে সেটাকে বিভাজন করে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে যদি 2টি সাবফিল্ড থাকে, তাহলে ইন্ডিকেটর প্রথমে থাকবে ইন্ডিকেটরে 2টি ক্যারেক্টার রয়েছে। এরপর থাকবে হচ্ছে প্রথম সাবফিল্ড ক্যারেক্টার বা ফার্স্ট সাবফিল্ড ক্যারেক্টারে 2টো ক্যারেক্টার রয়েছে। এরপর প্রথম সাবফিল্ডটি থাকবে। এই সাবফিল্ডে আমি যে তথ্য দিতে পারি সেটা বইয়ের তথ্যের উপর নির্ভর করে। এর ফলে এই দৈর্ঘ্যটা বা লেন্থটা কখনো ফিক্স বা নির্দিষ্ট করে দেওয়া হয় না, এটা একটা ভ্যারিয়েবল
বা পরিবর্তনশীল একটা দৈর্ঘ্যকে এখানে অ্যালট করা হয়। এর পরবর্তীকালে যেহেতু এটি দুটি সাবফিল্ড রয়েছে, তাহলে প্রথম সাবফিল্ড শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ড সাবফিল্ড আইডেন্টিফায়ারের জন্য আমার দুটো ক্যারেক্টার লাগবে। তারপর শুরু হবে সেকেন্ড সাবফিল্ড, যেটাও একটা ভেরিয়েবল ক্যারেক্টার, এবং এই সেকেন্ড সাবফিল্ড যদি শেষ হয়ে যায় তখন একটা ফিল্ড সেপারেটর দিয়ে এই রেকর্ডটিকে আলাদা করে দেওয়া হয়। যেমন ধরুন এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে যদি একটাই সাবফিল্ড থাকে, তাহলে ধরুন এর ইন্ডিকেটর হচ্ছে 1 এম.এস. স্টিফেনসন। এম.এস. স্টিফেনসন ইনি কোনো একটা ধরুন বইয়ের লেখক, তাহলে এই ক্ষেত্রে বইয়ের যে লেখকের যে সারনেম স্টিফেনসনটা প্রথমে আসছে এ দিয়ে, @a দিয়ে, আর এম.এস. যেটা ওনার নামের প্রথম যে দুটো অক্ষর সেটা হচ্ছে @b দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, এবং ওনার জন্ম হচ্ছে 1953 সালে এবং উনি এখনো জীবিত আছেন, সেজন্য এটা হচ্ছে ওই লেখকের সাথে সংযুক্ত ইয়ারটি এখানে আহ, নির্দিষ্ট করা হয়েছে। এবং ধরুন এটি 673 পেজের একটা বই, তাহলে সেই সংখ্যাটা এখানে @e দিয়ে বলে দেওয়া আছে। যেহেতু এখানে একটি সাবফিল্ড রয়েছে, সেজন্য এখানে সেকেন্ড সাবফিল্ড আইডেন্টিফায়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই একটি সাবফিল্ডের মধ্যেই সবগুলোকে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। এইটা এই পরবর্তীকালে এই যে ছবিটা দেখছি, এই ছবিটা হচ্ছে আমার ডাইরেক্টরি, রেকর্ড লেভেল, ডাইরেক্টরি, ডেটা ফিল্ড এবং রেকর্ড সেপারেটর, এই চারটি অংশের একটি লিনিয়ার ডায়াগ্রাম, এর মাধ্যমেই পুরো অংশটি বোঝানো হয়। এবার আমি একটা উদাহরণ দিয়ে এই রেকর্ড লেভেল এটাকে আমি বুঝিয়েছি। ধরুন রেকর্ড লেভেলে এই সংখ্যার একটি কোড এসছে। যদি এরকম একটি কোড আসে, তাহলে এর মধ্যে প্রথম অংশটি হচ্ছে রেকর্ড লেভেল। এই রেকর্ড লেভেলের পরে আসছে ট্যাগ। এই ট্যাগ হচ্ছে 200, সেজন্য 200 প্রথম তিনটে লেটার হচ্ছে 200, এবং এর ডেটা ফিল্ডের দৈর্ঘ্য হচ্ছে 0040। সেইটা এর 200 ট্যাগের ঠিক পরে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং ডেটার প্রারম্ভিক যে অক্ষরের যে অবস্থান সেটা হচ্ছে পরের যে শূন্যগুলো আছে, এটা এখান থেকে অ্যাকচুয়ালি ডেটাটা শুরু হচ্ছে। তো এইভাবে সেপারেট করে দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়। যেমন ধরুন পরে আরেকটি উদাহরণ দিয়েছি, 300 এটা হচ্ছে ট্যাগ, এর ডেটা ফিল্ডের দৈর্ঘ্য হচ্ছে 20, তো 0020 দিয়ে সেটাকে নির্দিষ্ট করা হয়েছে, এবং ওই ফিল্ডের মধ্যে যে ডেটাটা ইনসার্ট করছি বা সেই ডেটার যে প্রারম্ভিক যে অক্ষর সেটা হচ্ছে 00040। তাহলে পুরো রেকর্ডটাকে এইভাবে রেকর্ড লেভেলের মধ্যে নিয়ে নেওয়া হয়। যেমন ধরুন 400 এটা একটি ট্যাগ, এই 400 মধ্যে 16 অক্ষরের দৈর্ঘ্যের আমি কোনো একটি ডেটা ঢোকাচ্ছি, তাহলে তার জন্য এই ডেটা ফিল্ডের দৈর্ঘ্য হচ্ছে 0016 এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই ডেটা ফিল্ডের মধ্যে যে ডেটা ঢোকাচ্ছি বা নিবদ্ধ করছি যে তথ্যগুলোকে, তার যে অ্যাড্রেসটা থেকে প্রথম শুরু হচ্ছে, যেটাকে বলা হয় বেস নাম্বার অ্যাড্রেস, এই বেস নাম্বার অ্যাড্রেসটা হলো 00060। এই পুরোটা নিয়ে আমি রেকর্ড লেভেলের একটা অংশকে আমি ডিনোট করছি। বা ধরুন 440 এই ট্যাগের মধ্যে আমি কোনো একটি নির্দিষ্ট তথ্য নিচ্ছি, সেটার প্রারম্ভিক অবস্থান, ডেটা ফিল্ডের দৈর্ঘ্য হচ্ছে 11 ক্যারেক্টার, তো এখানে 0011 এইটা দিয়ে সেটাকে নির্দিষ্ট করা হয়েছে, এবং এই ডেটার প্রারম্ভিক অক্ষর হচ্ছে 00076। এবার এইটিকে নির্দিষ্ট করে দেওয়ার পর একটা এরিয়া ডিভাইডার বা এরিয়া সেপারেটর লাগবে, আর এরিয়া সেপারেটরের পরেই আমি ওই বইয়ের যে টাইটেল বা শিরোনাম সেটিকে আমি এখানে নিবদ্ধ করছি। যেমন প্রোলোগোমেনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন, এই যে বইয়ের যে টাইটেল সেটা এই এরিয়া সেপারেটরের ঠিক পরে আসছে, এবং বইটি লিখেছেন S.R. রঙ্গনাথন। তাহলে হ্যাট এর মধ্যে রঙ্গনাথন, আর প্রারম্ভিক যে ওনার যে নামের যে দুই অক্ষর ফোর নেমসটা আমি S.R. এটা #B এর আন্ডারে আমি দিয়েছি। এই বইটা প্রকাশিত হয়েছে দিল্লি থেকে, এবং পাবলিশ করেছে যে জেপি পাবলিশার্স, এবং এটা 1999 সালে প্রকাশিত হয়েছে।
তার মানে এখান থেকে আমি এটুকুনি বুঝতে পারছি যে ট্যাগ 200 এইটা ব্যবহার করা হয়েছে প্রোলোগোমেনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশনের এই বইয়ের টাইটেলের জন্য। ট্যাগ 300 এটা ব্যবহার করা হয়েছে বইয়ের অথার বা লেখকের পরিচিতি দেওয়ার জন্য। ট্যাগ 400 এটিকে ব্যবহার করা হয়েছে প্লেস অফ পাবলিকেশন অ্যান্ড পাবলিশারের নাম এটাকে বোঝানোর জন্য। এবং ট্যাগ 440 ব্যবহার করা হয়েছে ডেট অফ পাবলিকেশন, যে প্রকাশনার তারিখ এটাকে নির্দিষ্ট করার জন্য। তার ফলে এইটুকুনি আমি বুঝতে পারছি, যখন আমি একটা রেকর্ড স্ট্রাকচারকে, সিসিএফ এর রেকর্ড স্ট্রাকচারকে আমি পর্যালোচনা করি, প্রতিটি ট্যাগের জন্য আমি যে তথ্যটাকে এখানে রেকর্ডের মধ্যে ঢোকাই, তার সেই রেকর্ডের মধ্যে যতখানি অক্ষর জুড়ে ওই তথ্যটাকে ইনসার্ট করছি, সেই তথ্যের যে লেন্থ বা দৈর্ঘ্য, সেটাই এইখানে ডেটা ফিল্ডের দৈর্ঘ্য হিসাবে চলে আসে। প্রোলোগোমেনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন, এটার জন্য আমার 20 ক্যারেক্টার্স দরকার। তাহলে এই দেওয়া হচ্ছে 40 নম্বর অক্ষর অবস্থান থেকে। এবার 40 নম্বর যেই কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, তাহলে নেক্সট যে অ্যাভেলেবেল যে স্পেস সেটা হচ্ছে 60, কারণ 40 প্লাস ডেটা ফিল্ডের দৈর্ঘ্য 20, 40 প্লাস 20 60। তাহলে দেখুন পরের যে ডেটা ফিল্ডে আমি যে ডেটাটা ঢুকিয়েছি সেটা হচ্ছে 60 থেকে স্টার্ট হয়েছে। এরপরে যে 400-এর মধ্যে আমি যে ডেটাটা ঢোকাচ্ছি তার যে লেন্থ সেটা হচ্ছে 16 ক্যারেক্টারের। সেজন্য দেখুন 16 ক্যারেক্টার ঢোকানোর পর এই 400 ট্যাগের মধ্যে পরের যে ডেটা ফিল্ডটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 76 নম্বর থেকে, মানে 16 প্লাস 16 76। এবার এই সিসিএফ এর ক্ষেত্রে আমরা অনেকগুলো আইএসও স্ট্যান্ডার্ড এখানে ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা লিস্ট করে দেওয়া হয়েছে যে সমস্ত আইএসও স্ট্যান্ডার্ড আমরা সিসিএফ এর ক্ষেত্রে ব্যবহার করি। তো এখানে যে ফিল্ডসগুলো আছে সেই ফিল্ডসগুলোকে একটু পরিচয় করে দেওয়া উচিত, কারণ এই ফিল্ডসগুলোর ওপরই কিন্তু আমাদের যত যাবতীয় বইয়ের যে গ্রন্থগত যে বিবরণ বা বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন সেগুলোকে আমরা দেই। যেমন ফিল্ডস 020, @ABDL, এই চারটে যে সাবফিল্ড, এখানে যে কোনো একটি সংস্থা তার পরিচয় বহনকারী কোড, এটাকে আমি আনি 020 এর মধ্যে। সেই সংস্থার নাম বা অর্গানাইজেশনের নাম সেটা আসে @Bর মধ্যে। @D বা বিবলিওগ্রাফিক বিবরণের নিয়মের উৎস, মানে কোন শিডিউল ধরে আমরা করছি সেটা এখানে রাখি, এবং সংস্থার নামের ভাষা। যেমন ধরুন এখানে ব্যবহার করা হচ্ছে 02000 BU। BU হচ্ছে সংস্থার নাম এবং এর পুরো নামটি হচ্ছে বুদাপেস্ট ইউনিভার্সিটি। আমরা যে ক্যাটালগ করছি সেটা হচ্ছে AACR ফলো করে এখানে করা হয়েছে। তাহলে ক্যাটালগিং বিবরণের নিয়মের উৎস হচ্ছে আমার AACR, এবং পুরোটা সংস্থার নামটি ইংলিশে ব্যবহার করা হয়েছে। বুদাপেস্ট ইউনিভার্সিটি, এটা ইংরাজিতে ব্যবহার করা হয়েছে। তাহলে ওই সংস্থা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি 020 এই ফিল্ডে মধ্যে @A, @B, @D, @L এই সাবফিল্ডগুলোর মধ্যে আমি এখানে ব্যবহার করছি। যেমন পরবর্তী আরেকটা উদাহরণে বোঝানো হয়েছে 02000 @FID, @B, FID, @D লোকাল। @D লোকাল মানে হচ্ছে আমরা এখানে কোনো লোকাল ওই ইনস্টিটিউটে যে ক্যাটালগিং যে করা হয় সেটা একটা লোকাল কোনো একটা নিয়ম ধরে, স্থানীয় কোনো নিয়ম ধরে ওখানে ক্যাটালগ করা হয়, তাই এখানে আমরা @Dর মধ্যে লোকাল রেখেছি। এরপর আসে 022। এই 022 হচ্ছে বই যে তারিখ থেকে আমি অ্যাভেলেবেল হচ্ছে বইটি, বইয়ের রেকর্ডে যে তারিখ থেকে উপলব্ধ হয় সেই তারিখটিকে এই ফিল্ডে নির্দেশ করা হয় 022। তার মানে এখানে কিন্তু ইয়ার, মান্থ, ডেট এই ফরম্যাটে ডেটটাকে দেওয়া হয়, এবং সাধারণত যে দিনে আমি অ্যাক্সেশন করি বা আমি ক্যাটালগ করি সেখানে এই ডেটটা উঠে আসে। 050 এখানে হচ্ছে এই 050 ফিল্ডটার মধ্যে আমি যে বস্তুটি যে ভৌত মাধ্যমে উৎপাদিত হয় তার শনাক্তকরণের জন্য এই ফিল্ডটি ব্যবহার করা হয়। যেমন এখানে 010 মানে হচ্ছে প্রিন্ট অন পেপার, 020 মানে হচ্ছে মাইক্রোফর্ম, 030 হচ্ছে ব্রেইল, 900 হচ্ছে আদার। তাহলে এগুলো হচ্ছে কোড। যেমন ধরুন কোনো একটি বই 050-র মধ্যে
এর মধ্যে 010 লেখা আছে, তার মানে হচ্ছে এই বইটা হচ্ছে প্রিন্ট অন পেপার। ঠিক আছে, 050 @010 তার মানে এমন একটি বই যার রেকর্ডে রয়েছে, যার পকেটে মাইক্রোফিশে রয়েছে। তো মাইক্রোফিশের কোড হচ্ছে এই মাইক্রোফর্ম বা মাইক্রোফিশে এগুলো 020 দিয়ে ডিনোট করা হয়। তো এই 050 এই ফিল্ডটা এই জন্য ইউজ করা হয় যে বইয়ের রেকর্ডের সাথে মাইক্রোফিশে রয়েছে এইটাকে নির্ধারণ করার জন্য, যেটা ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা আইএসবিডির ক্ষেত্রে দেখেছি। ঠিক ওই ইনফরমেশনটা আমরা এই 050 মধ্যে দিতে পারি। বা ধরুন আমার একটা বইয়ের সাথে সিডি রয়েছে, তাহলে আমি সিডির জন্য আদার আমি ইউজ করতে পারি। তো আদারের কোড হচ্ছে 900। তাহলে এমন একটা বই যার রেকর্ডের সাথে সিডি রয়েছে। এরপর আসছে 060। এই ফিল্ডটি বৌদ্ধিক রূপে শনাক্তকরণ এবং জিনিসটির উপস্থাপনা নির্দেশ করে এবং এই ফিল্ডের জন্য নির্দিষ্ট কোড রয়েছে। যেমন ধরুন টেক্সট বই বা যে কোনো বইয়ের ক্ষেত্রে টেক্সচুয়াল, অন্যান্য বইয়ের জন্য আদার, টেকনিক্যাল রিপোর্ট থাকলে 105, থিসিস থাকলে 110, মিটিং ডকুমেন্ট হলে 115, পিরিয়ডিক্যালস বা সাময়িকী এদের জন্য 120, পেটেন্টের জন্য পেটেন্ট ডকুমেন্ট হলে 135, স্ট্যান্ডার্ডের জন্য 140, মনোগ্রাফ সিরিজের জন্য 150। এরকমভাবে যে বইটাকে আমি ক্যাটালগ করব, সেই বইটা কী ধরনের বই, তার ইন্টেলেকচুয়াল কন্টেন্ট কী আছে এবং সেটার রিপ্রেজেন্টেশন কীভাবে হচ্ছে, সেইগুলো আমি এই 060 এই ফিল্ডটার মাধ্যমে আমি বুঝতে পারি। যেমন ধরুন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, @A125 মানে হচ্ছে এটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারে যখন আমি ক্যাটালগ করছি, তাহলে সেই ক্যাটালগ মানে যে মেটেরিয়ালটা আমি ইউজ হচ্ছে সেখানে এই জন্য 125 এই কোডটি ইউজ করা হয়েছে। এটি কিন্তু সিসিএফ এর ক্ষেত্রে এগুলো কিন্তু নির্দিষ্ট করা আছে এবং এগুলো সমস্ত আইএসও এই কোডগুলোকে প্রদান করে থাকে। এরপর আছে 086। যেমন ধরুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে 086 একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ডকে লিঙ্ক করার জন্য বা সংযুক্তিকরণ করার জন্য এটিকে ব্যবহার করা হয়। যেমন ধরুন এখানে একটি বই রয়েছে, সেই বইটার একজন অথার, দুজন অথার রয়েছে। একজন অথার একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত, আরও 4 জন অথার রয়েছে, কিন্তু 3 জনের যে অ্যাফিলিয়েশন আমি জানি, কিন্তু একজনের অ্যাফিলিয়েশন আমি জানি না। তাহলে এই 4 জন অথারের জন্য আমি 4টে সাবফিল্ডে আমি 4 জন অথারের নাম লিখব এবং এই অথারের সাথে যে অ্যাফিলিয়েশন জড়িত আছে সেটাকে প্রথমে 330 আন্ডারে লিখব এবং এই দুটোকে লিঙ্ক করব 086 এই ফিল্ডের মাধ্যমে। এবার আসছে 100। এটাতে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড নাম্বার দিয়ে দিই, তাহলে 100 @A তে আইএসবিএন থাকবে। যদি কোনো অবৈধ বা ইনভ্যালিড যদি আইএসবিএন থাকে, সেটা @Bর মধ্যে থাকবে। @C যদি থাকে তাহলে তার বৈশিষ্ট্য বা কোয়ালিফিকেশন থাকে। যদি দুটো আইএসবিএন থাকে, আমরা এই @C এর মধ্যে আমি দিতে পারি। যদি কোনো বইয়ে আইএসবিএন নম্বরটি কোনো যদি হাইফেন দেওয়া না থাকে, তাহলে যখন আমি ক্যাটালগ করব, তাহলে হাইফেনের বদলে যদি স্পেস দেওয়া থাকে, তাহলে আমি এখানে হাইফেন ব্যবহার করব। ধরুন কোনো একটি বইয়ে 2টি আইএসবিএন নাম্বার আছে, তাহলে এখানে 2টি আইএসবিএনই আমি এখানে পরপর দিতে পারি। ধরুন এখানে আরেকটা আমি উদাহরণ দিয়েছি, ধরুন এখানে একটি আইএসবিএন নাম্বার @এর মধ্যে রয়েছে, আর একটা আইএসবিএন নাম্বার @Bর মধ্যে রয়েছে। তার মানে @Bর মধ্যে যে আমি যে আইএসবিএন নাম্বারটা দিয়েছি সেটা হচ্ছে একটা ইনভ্যালিড আইএসবিএন। ধরুন একটা বই দুটো দেশে প্রকাশিত হয়েছে এবং সেক্ষেত্রে দুটো আইএসবিএন নাম্বার দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই ফিল্ডটাকে আমি রিপিট করতে পারি। যেমন ধরুন প্রথম এই উদাহরণটা দেওয়া হয়েছে যে প্রথমে যে আইএসবিএনটি দিয়েছি সেটা একটা দেশে পেপারব্যাক হিসাবে প্রকাশিত হয়েছে এবং সেটা প্রকাশ করেছে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস, এবং আরেকটা দেশে যে প্রকাশিত হয়েছে তার আইএসবিএন নাম্বারটা সম্পূর্ণ আলাদা কিন্তু বইটি এক, এবং কিন্তু সেটা একটা অ্যাজ এ কেসড এডিশন হিসাবে প্রকাশিত হয়েছে এবং সেটার প্রকাশনা করেছে টেকনো ওয়ার্ল্ড। তাহলে যেহেতু এখানে আইএসবিএন নাম্বারটা পাল্টে যাচ্ছে, সেজন্য এখানে আমি এটিকে এই কোয়ালিফিকেশন বা এর যে বৈশিষ্ট্যটাকে আমি @C এর মধ্যে দিতে পারি। এরপর আসছে 101। এখানে আমি আইএসএস এর নাম্বার দিতে পারি, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, যেগুলো জার্নাল, ম্যাগাজিন এগুলো বা কন্টিনিউইং রিসোর্সের ক্ষেত্রে আমরা আইএসএস এর নাম্বার দিতে পারি। এরপর আসছে ফিল্ড 102, এটা হচ্ছে কোডেন। এই কোডেন হলো আন্তর্জাতিক কোডেন পরিষেবা বা সিরিয়ালের শিরোনামগুলিতে নির্ধারিত অনন্য এবং দ্ব্যর্থহীন কোড।
যেমন ধরুন এখানে ৩-৪টে উদাহরণ দেওয়া আছে। অ্যানালেন ডার ফিজিক এই সিরিয়াল বা জার্নালটি রয়েছে। এর একটা কোড আছে। তার ফলে এই কোডেনটা হচ্ছে একটা আন্তর্জাতিক কোড ফর এ জার্নাল, একটা জার্নালের জন্য। এই কোডেনের এই অ্যানালেন ডার ফিজিক এই নির্দিষ্ট সিরিয়ালটির জন্য কোডেন হলো ANPYA2। তাহলে এই যে কোডেনটা ওই পার্টিকুলার জার্নালের ক্ষেত্রে আমি 102 এই ফিল্ডের মধ্যে দিতে পারি। যেমন ধরুন জার্নাল অফ ফিজিওলজি এই জার্নালের কোডেন হলো JPHYA2। তাহলে এই JPHYA2 আমি এই কোডেনটি আমি 102 ফিল্ডের মধ্যে রাখতে পারি। এরপর আসছে হচ্ছে ফিল্ড 200। 200 এর মধ্যে আমি কোনো একটা বই বা জার্নাল, কোনো একটা বইয়ের আমি টাইটেল বা গ্রন্থের যে শিরোনাম সেটা এখানে রাখতে পারি। সাধারণত কন্টিনিউইং রিসোর্সের যে জার্নালের যে টাইটেল বা ম্যাগাজিনের যে টাইটেল সেটার জন্য কিন্তু এই 200 ব্যবহার করা হয় না। দেখুন এখানে কতগুলো আমি উদাহরণ দিয়েছি। 200 ফিল্ডের মধ্যে @a হচ্ছে বইয়ের মেইন টাইটেল, @b এর মধ্যে থাকে হচ্ছে টাইটেলের সাথে সংযুক্ত যে যার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি থাকে তার নাম থাকে, এবং @l এর মধ্যে হচ্ছে বইয়ের মূল ভাষা বা শিরোনামের ভাষা সেটা কি সেটা এখানে বলা থাকে। যেমন ধরুন এখানে একটি বই আছে, বইয়ের নাম অ্যাস্টেরিক্স ইন সুইজারল্যান্ড। এবার এই বইটার মধ্যে টেক্সট যেটা সেটা লিখেছেন হচ্ছে এই অথর। তাহলে আমি এখানে টেক্সট যিনি লিখেছেন তার স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হিসাবে @b এর মধ্যে আমি লিখেছি টেক্সট বাই গস্কিনি। এর মধ্যে বইয়ের মধ্যে কিছু ড্রয়িং রয়েছে। এই ড্রয়িংটা যিনি করেছেন ড্রয়িংয়ের নাম হচ্ছে উডেরজো। তাহলে আমি এখানে তথ্যটা দিয়েছি এইভাবে যে ড্রয়িংস বাই উডেরজো, আর যিনি ট্রান্সলেট করেছেন তার নামও এখানে দিয়েছি। তাহলে যেহেতু এই ৩ জন বইটি বইটির কনটেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করেছেন, সেজন্য আমি এর মধ্যে এই ৩টি ইনফরমেশনই আমি এই 200 ফিল্ডের মধ্যে দিতে পারি। যেমন ধরুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। ধরুন ৩টে বই আছে এবং ৩টে বইয়েরই লেখক হচ্ছে এক। তার ফলে এখানে আমি ৩টে বইয়ের নাম এখানে আলাদা করে এর মধ্যে নিতে পারি। আর স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি বইতে @b দিয়ে সেই নামের সাথে সেই টাইটেলের সাথে সংযুক্ত যে ব্যক্তি রয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার তার নামটা এখানে দিয়ে দিতে পারি। যদি কোনো বইয়ের যদি অ্যাব্রিভিয়েটেড টাইটেল থাকে তাহলেও আমরা এই ক্ষেত্রে অ্যাব্রিভিয়েটেড টাইটেলটাও আমরা এখানে এবার ফিল্ড 210 এর মধ্যে আমি আনতে পারি যে প্যারালাল টাইটেল বা সমান্তরাল টাইটেল সেটা আমি এর মধ্যে দিতে পারি। যেমন কোনো একটা ধরুন আমরা মেইন টাইটেলের মধ্যে কোনো একটা নাম দিয়েছি এবং সেটার একটা প্যারালাল টাইটেল আছে, সেটাকে 210 মধ্যে আমি নিতে পারি। যেমন ধরুন একটা বইয়ের নাম হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড মেথডস অফ অ্যানালিসিস অফ ফ্যাট অ্যান্ড ফ্যাটি অয়েল। এটা আমি 200 মেইন টাইটেলের হিসাবে দিয়েছি। কিন্তু এর ধরুন একটা ফ্রেঞ্চে এর একটা অন্য নাম রয়েছে এবং জার্মান ভাষায় এর একটা অন্য নাম আছে। তাহলে এই যে অল্টারনেট বা এই একটা নির্দিষ্ট বইয়ের টাইটেলের যে ট্রান্সলেটেড যে বইটা তার যদি অন্য একটি নাম থাকে, ট্রান্সলেটেড বা ট্রান্সলিটারেটেড যদি একটা টাইটেল থাকে, তাহলে সেটা প্যারালাল টাইটেল হিসেবে গণ্য করা হয় এবং সেটিকে আমি 210 এই সাবফিল্ডের মধ্যে আমি ব্যবহার করি। আর এক্ষেত্রে যে ইন্ডিকেটরটা সেটা হচ্ছে 01। এছাড়া টাইটেল নিয়ে CCFA অনেক স্বাধীনতা দিয়েছে এবং যত ধরনের টাইটেল হয় যেমন স্পাইন টাইটেল, কভার টাইটেল, টাইটেল পৃষ্ঠার অতিরিক্ত টাইটেল, রানিং টাইটেল বা অন্য বা অতিরিক্ত শিরোনাম, অভিন্ন শিরোনাম, ইউনিফর্ম যে টাইটেল, এগুলো সবই আমরা এই একেকটা ফিল্ডের মধ্যে আমি নথিভুক্ত করতে পারি। এরপর আসছে সংস্করণ যদি এডিশন, এটা হচ্ছে ফিল্ড 260 এর মধ্যে আমরা এটাকে ব্যবহার করি। যেমন 5th এডিশন, রিভাইজড এডিশন, এবং 5th এডিশনটা কে এডিটর ছিলেন তার নামটাও এখানে এই ফিল্ডে @a@b করে আমি এই সাবফিল্ডের মধ্যে আমি আনতে পারি। এরপর আসছে হচ্ছে ফিল্ড 300, এটা হচ্ছে ব্যক্তির নাম, ব্যক্তির মূল নাম যেটি স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি বা লেখক যাকে আমি গণ্য করি তার নামটি এইখানে আমি দিতে পারি। যেমন ধরুন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। যেমন ধরুন একজন অথরের নাম হচ্ছে স্যার কার্ল রায়মন্ড পপার। তাহলে সাধারণত আমরা এভাবে এটাকে ক্যাটালগ করতে পারি, এন্ট্রি করতে পারি যে পপার, কার্ল রায়মন্ড। কিন্তু CCFA এই ফ্লেক্সিবিলিটি বা ফ্রিডমটা দিচ্ছে যে আমি কোনো উপাধি যদি থাকে স্যার, ডক্টর, সিনিয়র, এটাকেও আমি এখানে কোডিফাই করতে পারি। তাহলে এই নামের ক্ষেত্রে, এই লেখকের নামের ক্ষেত্রে আমরা
এই 3 ভাবে আমি অথর এন্ট্রিটা করতে পারি। সাধারণত চীনা যে নামগুলো থাকে সেগুলোতে প্রথমে পারিবারিক নাম দিয়ে লেখা হয়। তো বিভিন্ন ডেটাবেসের পদ্ধতির কারণে মাও সেতুং কিছু উৎস বিন্যাসে মাও সেতুং হিসেবে দেখা যায়, কিন্তু অন্যগুলিতে মাও জেডং হিসেবে দেখা যায়। 300 যে ফিল্ডটাতে আমরা মাও জেদং এই হিসাবে লিখতে পারি, বা জেদং মাও হিসাবে নাও লিখতে পারি, যেহেতু এখানে পারিবারিক নামটা চীনা নামের ক্ষেত্রে প্রথমে দেওয়া হয়। বা 310 আছে কর্পোরেট বডির নাম। কর্পোরেট বডির নাম হচ্ছে কোনো কাজের যদি বৌদ্ধিক বা শৈল্পিক বিষয়বস্তু তৈরি বা বাস্তবায়নের জন্য দায়ী বা অবদানকারী কর্পোরেট সংস্থাকে যদি চিহ্নিত করার নাম। একটি কর্পোরেট সংস্থাকে একটি নির্দিষ্ট নাম দ্বারা চিহ্নিত যে কোনো সংস্থা বা ব্যক্তি গোষ্ঠীর হিসাবে সংজ্ঞায়িত করে। তাহলে @a হচ্ছে কর্পোরেট বডির নাম, এবং ওই কর্পোরেট বডি যদি কোনো সাবঅর্ডিনেট বা সুপারঅর্ডিনেট সুপিরিয়র যদি কোনো ইউনিট থাকে, সেটা @b-র মধ্যে রাখা হয়, এবং কর্পোরেট বডির যে ঠিকানা অ্যাড্রেস সেটা @d-র মধ্যে রাখা হয়। যেমন ধরুন পাঞ্জাব ইউনিভার্সিটি, এটা একটা কর্পোরেট বডি, এটা চণ্ডীগড়ে এর অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসটা আমি @d-র মধ্যে রাখবো। ফিল্ড 320 এর মধ্যে মিটিংয়ের নাম রাখা হয়। এই মিটিং বলতে উৎসব, কংগ্রেস, সম্মেলন, মেলা, এক্সপেডিশন, এক্সিবিশন, সিম্পোসিয়াম, এই সমস্ত ইনফরমেশন ফিল্ড 320-র মধ্যে আসে। 3-4টে উদাহরণ দিয়ে আমি এটাকে পুরো ব্যাপারটাকে বুঝিয়েছি। এবার ফিল্ড 330, এখানে হচ্ছে লেখকের কার্যস্থান বা অথার্স যে অ্যাফিলিয়েশন সেটাকে বোঝায়। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, রিসার্চ ইনস্টিটিউট, কর্পোরেট সংস্থা ইত্যাদি যার সাথে লেখক বা লেখকগণ সংযুক্ত আছেন, সেই এই সংক্রান্ত ইনফরমেশন আমরা ফিল্ড 330-র মধ্যে আনতে পারি। কোনো একটি লেখক যদি ধরুন ইনস্টিটিউটো ব্রাসিলেইরো ডি ইনফরম্যাকো এম সিয়েনা ই টেকনোলজিয়া এই ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন, তাহলে ওই লেখকটি যে ইনস্টিটিউটের সাথে সংযুক্ত আছেন, এই পুরো ইনফরমেশনটা আমি ফিল্ড 330-র মধ্যে লিখতে পারি। যেমন ধরুন এখানে দ্য ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ সাসেক্স, এর অ্যাড্রেস হলো ব্রাইটন BN1 9RE ইত্যাদি। এবং @e-র মধ্যে আমি দেশের নাম এটা আমি দিতে পারি। এইটা ধরুন দেখুন এখানে ইংল্যান্ডে, এখানে গ্রেট ব্রিটেনের নাম এখানে সংক্ষেপে GB দেওয়া আছে। তো এই যে GB যে দেওয়া হয়েছে, এর জন্য একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল কোড আছে যেটা ISO প্রদান করে। এবার ফিল্ড 400 এর আন্ডারে আসে হচ্ছে প্রকাশক ও প্রকাশনার স্থান। প্রকাশনার স্থান হচ্ছে প্রকাশনা @a, @bর মধ্যে প্রকাশকের নাম, আর @cর মধ্যে প্রকাশকের ঠিকানা, এবং সেই দেশের কোড যেটা দেশের নাম সেটা @dর মধ্যে আসে। 440 এটা হচ্ছে প্রকাশনার তারিখ। ISBN মতো এখানে প্রকাশনার তারিখকে একসাথে করা হয়নি, এর জন্য একটি আলাদা ফিল্ড ব্যবহার করা হয়। এখানে প্রকাশনার তারিখ সংক্রান্ত যতগুলো যেরকম কমপ্লেক্সিটি থাকে, সেই বিভিন্ন কমপ্লেক্সিটিকে আমি এখানে 5টা উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। এরপর আসে হচ্ছে ফিল্ড 460। এই 460-র মধ্যে আসে হচ্ছে গ্রন্থাগারের যে লাইব্রেরির যে মেটেরিয়ালস তার ফিজিক্যাল ডেসক্রিপশনের বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের বর্ণনা। যেমন পৃষ্ঠা সংখ্যা, বিবরণ, মাত্রা, ডাইমেনশন। প্রথম একটি নথিতে হচ্ছে তাতে 257খানা পৃষ্ঠার চিত্র রয়েছে, এবং এর ডাইমেনশন হচ্ছে 23 সেন্টিমিটার, এবং এর পকেটে 4টি স্লাইডের একটি সেট থাকে। তাহলে 460 ফিল্ডের মধ্যে আমি এটাকে এইভাবে দিতে পারি। 460 ইন্ডিকেটর হচ্ছে 00, এর মধ্যে হচ্ছে 257p, @bর মধ্যে থাকে ইলাস্ট্রেটেড যেহেতু চিত্র আছে, এবং ডাইমেনশন এর জন্য @cর মধ্যে হচ্ছে 23 সেন্টিমিটার, এবং @dর মধ্যে থাকবে হচ্ছে সহগামী উপাদান বা অ্যাকম্পানিং মেটেরিয়াল। এই অ্যাকম্পানিং মেটেরিয়াল মানে হচ্ছে এখানে দেখুন 4টে স্লাইড আছে, 4টে স্লাইডের সেট রয়েছে, তাহলে @4 স্লাইড এভাবে দেওয়া আছে। এবার 465 ফিল্ড, এখানে হচ্ছে মূল্য বা দাম এবং বাইন্ডিং। কোনো একটি বই বা কোনো একটি লাইব্রেরি মেটেরিয়াল কত দামে, তার দাম কত, এবং কি ধরনের বাইন্ডিং, এবং সেটার তারিখ কত, মূল্যের তারিখ কত, সেটা এখানে দেওয়া আছে। যেমন ধরুন @a USD 122 মানে হচ্ছে ওই লাইব্রেরি মেটেরিয়ালটি বা রিসোর্সটি এর মূল্য হচ্ছে $122,
এবং এটা হচ্ছে পেপারব্যাক বই, এবং এই যে $122 যে নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে 2023 সালে। এবার হচ্ছে ফিল্ড 480, এখানে সিরিজ সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া হয় এবং এর মধ্যে ISSN নাম্বারটিও এখানে দেওয়া হয়ে থাকে। ফিল্ড 500 এর মধ্যে নোট বা মন্তব্য লেখা হয়, যেগুলো সাধারণত রেকর্ডে বইয়ের বিব্লিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে ইনফরমেশনগুলো বাকি কোনো ফিল্ডে লেখা হয় না, সেই ধরনের কোনো ইনফরমেশন যদি ওই গ্রন্থ ব্যবহারকারীর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সেগুলিকে আমরা নোট এরিয়াতে দিই। নোট এরিয়াতে কীভাবে বিভিন্ন তথ্য দেওয়া হয় তার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এবার হচ্ছে ফিল্ড 530, এটা হচ্ছে সূচিপত্রের উপর মন্তব্য। তাহলে সূচিপত্রের উপর মন্তব্য হচ্ছে, যদি ধরুন কোনো একটা বইয়ের রেকর্ড হচ্ছে দ্য 11th সাইমন অমনিবাস, এবার এই বইয়ের রেকর্ডে 530 এই ফিল্ডটাতে আমরা এই জিনিসগুলো দিতে পারি যে ওই বইয়ের যে কন্টেন্ট বা সূচিপত্রে কি রয়েছে। সূচিপত্রে রয়েছে একটা চ্যাপ্টার, ধরুন দ্য ভেনিস ট্রেন, মেইগ্রেট অ্যান্ড দ্য মিলিয়নিয়ার্স অ্যান্ড দ্য ইনোসেন্টস, এই 3টে চ্যাপ্টার এই নামে রয়েছে। ওই বইয়ের যে কন্টেন্ট পেজের যে যাবতীয় বিষয় আমি এখানে 3টে চ্যাপ্টারের নাম হিসাবে এখানে দিতে পারি। এবার 610, এখানে ক্লাসিফিকেশন স্কিম নির্দেশক তথ্য থাকে। যেমন আমি কোনো একটা বইয়ে যে ক্লাস নাম্বার যে নির্ধারণ করি, সেই ক্লাস নাম্বারটা ক্লাসিফিকেশন নাম্বার আমরা এই ফিল্ডটাতে দিই 610, এবং সেইটা আমরা কোন ধরনের ক্লাসিফিকেশন স্কিমকে ব্যবহার করেছি সেটাও এখানে দেওয়া হয়। যেমন ধরুন প্রথম উদাহরণটা 681.327.5411, এটা হচ্ছে ইউডিসির একটা নাম্বার, তো @b এর মধ্যে আমি ইউডিসিকে লিখেছি। তারপর দেখুন আরেকটা ক্লাস নাম্বার হচ্ছে 616.122, এটা ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশনের 18th এডিশনের যে বইটি আছে সেখান থেকে নিয়েছি। তাহলে আমি এই ক্লাসিফিকেশন স্কিমের একটা নোটেশন আমি এখানে @b এই সাবফিল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। 620, এটা হচ্ছে বিষয় বর্ণনাকারী তথ্য, যেটাকে আমি টপিক্যাল টার্ম বলি। যেমন কোনো একটা গ্রন্থকে সেটা কোন টপিকের ওপর লেখা, সেই টপিকের যে যে সাবজেক্ট বা টপিকটাকে আমি এই ফিল্ডের মধ্যে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হেডিং থেকে যদি কোনো একটা বই, কোনো একটা টপিক যদি আমরা নেই, তাহলে সেই সাবজেক্ট হেডিংয়ের সোর্সটাকে আমি @b এর মধ্যে দিতে পারি। যেমন ধরুন এই একটা বইয়ের ক্ষেত্রে আমি সাবজেক্ট হেডিং নিয়েছি ফ্রান্স, ডেসক্রিপশন অ্যান্ড ট্রাভেল। যেহেতু এটা আমি লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং থেকে নিয়েছি, সেজন্য এর যে উৎস যেটা সাবজেক্ট হেডিংয়ে, সেজন্য সেই ইনফরমেশনটা আমি @b এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আমরা এই টপিক থেকে আমরা জানতে পারলাম যে কমন কমিউনিকেশন ফরম্যাটে আমরা কি করে স্ট্যান্ডার্ড অনুযায়ী সমস্ত বিবলিওগ্রাফিক ইনফরমেশনকে ক্যাটালগের মধ্যে নিতে পারি, এবং যেহেতু এখানে একটি CCF এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মধ্যে বিভিন্ন ISOর যে অন্যান্য যে স্ট্যান্ডার্ড যে টার্ম বা স্ট্যান্ডার্ড যে কোড, যেগুলো ISO সংজ্ঞায়িত করেছে, সেগুলোকে আমি এখানে কোডের মাধ্যমে নিয়ে নিতে পারি। এর ফলে কি হয়, সিনোনিমি কন্ট্রোল, হোমোনিমি কন্ট্রোল বা টার্মের মধ্যে যে বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমভাবে কোনো একটা টার্ম লেখা হয়, তার একটা স্ট্যান্ডার্ড জায়গায় আমি আসতে পারি। তার ফলে যে কন্টেন্টের মধ্যে যে ভ্যারিয়েশন বা বৈচিত্র্য, সেটা অনেক কম হয়। বিবলিওগ্রাফিক কন্ট্রোল CCF এর মধ্যে ISBDর তুলনায় অনেক বেশি হতে পারে। এটাই হচ্ছে CCF এর একটা সর্ববৃহৎ বৈশিষ্ট্য। যেভাবে সমস্ত নিয়ম এবং নীতি প্রণয়ন করা হয়েছে, তার অনেক কিছুই আবার পরবর্তীকালে আধুনিক সময়ে যে মার্ক এবং মার্ক 21 এই যে ফরম্যাট অনুযায়ী আমরা সমস্ত বিবলিওগ্রাফিক ইনফরমেশনকে মার্ক 21 এর মাধ্যমে যে ক্যাটালগ করি বা এন্ট্রি করি, তার অনেক কিছুই CCF এর মধ্যে নিহিত আছে, এবং CCF পরবর্তীকালে আধুনিক যে ক্যাটালগিং পদ্ধতি এখন যেগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে CF এর প্রচুর অবদান রয়েছে।